প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে নয়নস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে চ্যাপ্টারটাতে শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের ফার্স্ট পেপার অর্থাৎ প্রথম পত্রের উদ্ভিদবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে কোষ বিভাজন। অধ্যায়টির নাম হচ্ছে কোষ বিভাজন। আর তোমাদের আজকের এই ক্লাসটিতে রয়েছি আমি সামিউল আলিম, MBBS তৃতীয় বর্ষ, অধ্যয়নরত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং লেকচারার জীববিজ্ঞান বিভাগ, নয়নস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার। আজকে যেহেতু আমরা কোষ বিভাজন নিয়ে পড়ছি, তো কোষ বিভাজন নিয়ে পড়ার আগে আমাদের আগে জানতে হবে কোষ জিনিসটা আসলে কি। কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। আমি আবারও বলছি, জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। তাহলে যেহেতু আমরা অলরেডি জেনেই গেলাম যে কোষ জিনিসটা আসলে কি, তাহলে এখন আমরা বলতে পারি যে জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। তাহলে এখন কোষ বিভাজনটা কি? বিভাজন মানে বিভক্তি বা ভেঙে যাওয়া। তাহলে কোষ বিভাজনের সংজ্ঞাটাতে আমরা বলবো যে প্রক্রিয়ায় একটি থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। যে প্রক্রিয়ায় একটি থেকে দুটি এবং দুটি থেকে অথবা একটি থেকে চারটি কোষের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি কোষ বিভাজন। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় একটি থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি কোষ বিভাজন। এটি মূলত মিওসিস কোষ বিভাজনের একটি গ্রাফিক্যাল ফিগার। তো সর্বপ্রথম কোষ বিভাজন সম্পর্কে মতবাদ দেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তিনি প্রথম 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালমন্ডার মাছে প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। কোষ বিভাজন মূলত তিন প্রকার। কোষ বিভাজন মূলত তিন প্রকার। কোষ বিভাজন তিন প্রকার। প্রথমটি হচ্ছে অ্যামাইটোসিস। টোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। দ্বিতীয়টি হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। এবং তৃতীয়টি হচ্ছে মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। তো
তোমরা দেখলে যে কোষ বিভাজন মূলত তিন প্রকার। প্রথমে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, দ্বিতীয়টি হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এবং তৃতীয়টি হচ্ছে মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। তো এখন আমরা শুরুতে আলোচনা করব অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। অ্যামাইটোসিস যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, কারণ এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়, দুটি অপত্য কোষের সৃষ্টি করে, এজন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনের গ্রাফিক্যাল ফিগারটা দেখাচ্ছি। এটা যদি একটা কোষ হয়, তো এটা যদি একটা কোষের নিউক্লিয়াস হয়, এবং তোমরা সকলে জানো যে একটি কোষের মূলত দুটি অংশ থাকে। তো বাইরের দিকের আবরণটাকে আমরা প্রথমে বলি প্লাজমা মেমব্রেন, তারপরের ভিতরের আবরণটা, বাহিরের আবরণটার নাম প্লাজমা মেমব্রেন, তার ভিতরের আবরণটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এবং এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের ভিতরে পুরোটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার দুইটা অংশ আছে। প্রোটোপ্লাজম এর মধ্যে দুইটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম আরেকটি অংশ হচ্ছে নিউক্লিয়াস। তো এই যে কোষ প্রাচীরের ভিতরে পুরো অংশটা প্রোটোপ্লাজম, এর মধ্যে দুইটা অংশ আছে, একটি হচ্ছে সাইটোপ্লাজম আর একটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ব্যতীত কোষের প্রাচীরের ভিতরে পুরো অংশটাকেই আমরা বলতে পারি সাইটোপ্লাজম। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষের সাইটোপ্লাজম ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হবে। এই যে এখান থেকে দেখো নিউক্লিয়াসটা ছিল, সেটা অলরেডি বিভক্ত হয়ে গিয়েছে। কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হবে, হয়ে তারা দুটি অপত্য কোষের সৃষ্টি করবে।
দেখো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করছে, এজন্য এটাকে অ্যামাইটোসিস বলা হয়। তোমরা এখন অনেকে বলতে পারো ভাইয়া অপত্য কোষ কি? দেখো যে কোষটা থেকে আরেকটা কোষে নতুন কোষের সৃষ্টি হয়, যে কোষটা থেকে সৃষ্টি হচ্ছে সে কোষটাকে আমরা বলতেছি মাতৃকোষ, এবং নতুন সৃষ্ট কোষটাকে আমরা বলতে পারি অপত্য কোষ বা ডটার সেল। কত এককোষী অ্যামিবা ও ছত্রাক প্রভৃতি জীবে অ্যামাইটোসিস দেখা যায়? আমি আবারও বলছি, কত এককোষী অ্যামিবা ছত্রাক প্রভৃতি জীবে অ্যামাইটোসিস দেখা যায়? প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে পড়লাম। এখন আমরা পড়ব কোষচক্র ও ইন্টারফেস নিয়ে। তো তোমাদের অনেকের মনেই অলরেডি প্রশ্ন জেগেছে কোষচক্র কি। তো কোষচক্র হচ্ছে, মনে রাখতে হলে তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটি কোষের সৃষ্টি, কোষটির বৃদ্ধি এবং কোষটির বিভাজন। একটি কোষের সৃষ্টি, কোষটির বৃদ্ধি এবং কোষটির বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। কোষচক্রের মূলত দুটি দশা, অর্থাৎ কোষচক্রের মূলত দুটি ধাপ। প্রথমটিকে বলা হয় এম ফেজ এবং পরেরটিকে বলা হয় ইন্টারফেজ। কোষের বিভাজনরত অবস্থা, অর্থাৎ যে পর্যায়ে কোষের বিভাজনরত অবস্থা অর্থাৎ কোষের বিভাজন ঘটে তখন তাকে আমরা বলি এম ফেজ, এবং কোষের অবিভাজনরত অবস্থা বা কোষের বিশ্রামরত অবস্থাকে আমরা বলি ইন্টারফেজ। তো আমি বললাম যে কোষ চক্রের দুটি ধাপ, প্রথম দিকে আমরা বলছি এম ফেজ এবং পরের দিকে আমরা বলছি ইন্টারফেজ। মোট কোষ চক্রের 100 ভাগ সময়ের মধ্যে 5 থেকে 10 ভাগ সময় ব্যবহৃত হয় এম ফেজ, এবং বাকি 90 থেকে 95 ভাগ সময় ব্যবহৃত হয় ইন্টারফেজে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো একটা খেলা খেলতে যাই, ধরো ফুটবল বা ক্রিকেট, তার শুরুতে আমরা কি করি? প্রস্তুতি নিই। আমাদের প্রস্তুতির সময়টা যদি হয়ে থাকে 3 থেকে 4 ঘন্টা, আমাদের মূল ম্যাচটা তখন কিন্তু হয় আমরা খেলি 1 থেকে 2 ঘন্টা। সেরকম কোষচক্র শুরুর পূর্ববর্তী আমরা যেরকম খেলার শুরুতে প্রস্তুতি গ্রহণ করি, সেরকম কোষও তার কাজ শুরু করার পূর্বে অবিভাজনরত অবস্থা বা বিশ্রামরত অবস্থাতেও তার সময়টাতে সে বেশি সময় অতিবাহিত করে। সেক্ষেত্রে সে শুরু করে, সে 90 থেকে 95 ভাগ সময় ব্যবহৃত করে ইন্টারফেজ দশায়, এবং আমরা যখন প্র্যাকটিস করি 3-4 ঘন্টা কিন্তু মূল ম্যাচ খেলি 1 থেকে 2 ঘন্টা, সেরকম এম ফেজ বা বিভাজনরত অবস্থাও ঘটে মাত্র মোট সময়ে 5 থেকে 10 ভাগ। তো এখন আমরা শুরুতে আলোচনা করব ইন্টারফেজ সম্পর্কে। তার আগে তোমাদের আরো 3টি জিনিস মনে রাখতে হবে। সেই 3টি জিনিস হচ্ছে, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। ধরো আমরা যদি মাঠে খেলতে যাই, সেক্ষেত্রে একজন কোচ কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়। সেরকম এই কোষচক্র নিয়ন্ত্রণ করার জন্য একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্রটা নিয়ন্ত্রিত হয়। এবং তোমরা যখন খেলা দেখো বা খেলতে থাকো, তখন খেলার মাঠে কিন্তু অনেক দর্শক থাকে। সেরকম সেই খেলার দর্শকগুলো কি করে? তোমাদেরকে অভ্যন্তরীণ সাপোর্ট প্রদান করে। সেরকম কোষচক্রের ক্ষেত্রে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন বা সিডিকে যৌগ। এবং আমরা যখন বা তোমরা যখন খেলো, তখন দেশের বাহির থেকেও কিন্তু অনেকে তোমাদের খেলা দেখে এবং তোমাদেরকে সাপোর্ট জানায়। তো সেরকম কোষচক্রের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। আমি
আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ একটি কোষচক্র জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সিডিকে যৌগ এবং বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করতেছে উদ্দীপনা সিডিকে যৌগ এবং বাহ্যিক উদ্দীপনা প্রদান করছে যে হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। বিভিন্ন এখন আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, শুরুতে আমি বলেছিলাম যে কোষচক্রের দুটি ধাপ, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এমফেজ। আমি বলেছিলাম যে কোষের অবিভাজনরত অবস্থা বা কোষের বিশ্রামরত অবস্থাকে আমরা বলি ইন্টারফেজ। এই ইন্টারফেজকে আবার তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো G1, পরেরটি হলো S দশা এবং আরেকটিকে বলা হয় G2 দশা। তো ইন্টারফেজকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, G1, 2 হচ্ছে G2, সরি 2 হচ্ছে S এবং 3 হচ্ছে G2। তো ইন্টারফেসকে কয়েকটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে, তিনটি। প্রথম হচ্ছে G1, তারপরটা বা গ্যাপ 1, তারপরটা হচ্ছে S বা সিনথেসিস এবং 3 নম্বর ধাপটি হচ্ছে G2। তো শুরুতে আমরা G1 থেকে কি কি আলোচনা করব। G1 এ মূলত মোট সময়ের আমি বলেছিলাম যে ইন্টারফেজে 90 থেকে 95% সময় অতিবাহিত হয়। তার মধ্যে G1 এ সময় অতিবাহিত হয় 30 থেকে 40%। 30 থেকে 40%। তোমরা এখন অনেকে বলবা যে ভাইয়া এখানে G1 আছে, G2 আছে, আমরা সময়গুলো কিভাবে মনে রাখবো? G1 এর সময় ব্যবহৃত হয় 30 থেকে 40%, S দশায় হয় 30 থেকে 50% আর G2 তে হয় 10 থেকে 20%। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া এখানে দুইটা G আছে, আমরা সময়টা কিভাবে মনে রাখবো? তো দেখো G1 তোমরা মনে রাখবা যে ভালো ছাত্র সে কিন্তু এক রোল করে, যে ভালো ছাত্র সে কিন্তু এক রোল করে। তো এক রোলের শিক্ষার্থীর নাম্বারটাও কিন্তু বেশি হয়। তোমরা এখন গণো তো G কত নাম্বার বর্ণ? G ইংরেজিতে বললে 7 নাম্বার লেটার। তো যারা ভালো ছাত্র আমি বলেছি তাদের নাম্বারটাও বেশি হয়। তো যারা ভালো ছাত্র তাহলে এর 30 থেকে 40% দুইটা যোগ করলে কত হয়? 70। 70 এর প্রথম অক্ষর কি? 7 এবং এই G কত নাম্বার বর্ণ? 7। আর আমি বলেছিলাম যে ভালো ছাত্র তার নাম্বার বেশি হয়, এজন্য G1 যেহেতু 7 নাম্বার বর্ণ এবং দুটা যোগফল 30 থেকে 40%, এজন্য তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। এবং G2 আমি বলেছিলাম দুইটা সময়, তো ভালো ছাত্র যেহেতু বেশি সময় ভালো নাম্বার পেয়েছে তো তার যোগফল 30 থেকে 40 70 এবং G2 তার ক্ষেত্রে সময় ব্যবহৃত হচ্ছে 10 থেকে মাত্র 20%। আমি আশা করি তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এবং S দশাতে মোট সময়ে 30 থেকে 50% সময় অতিবাহিত হয়। তো G1 পর্যায়ে কি হয় এখন আমরা একটু আলোচনা করি। তো তোমাদের কি বললাম G1টা কিভাবে মনে রাখবা? G হচ্ছে 7 নাম্বার বর্ণ এবং 30 থেকে 40 দুটা যোগ করলে হয় 70। 70 এর প্রথম অক্ষর 7 এবং G1 7, এজন্য 30 থেকে 40% সময়টা ব্যবহৃত হয়, আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। এবং G1 ধাপে কি হয়? মোট সময় 30 থেকে 40% এখানে ব্যবহৃত হয় এবং কোষের বিভাজনরত অবস্থা সৃষ্টির পূর্বে একটি কোষে বিভাজিত হবে। সে বিভাজিত হওয়ার পূর্বে কোষের সকল প্রয়োজনীয় উপাদান DNA, RNA ইত্যাদি এই G1 ধাপে সৃষ্টি হয়। অর্থাৎ তো তাহলে কি হচ্ছে? G1 এ মোট সময়ে 30 থেকে 40% সময় অতিবাহিত হচ্ছে এবং কোষের বিভাজনের জন্য যে উপাদান অর্থাৎ DNA, RNA ইত্যাদি সৃষ্টির সকল উপাদান, DNA, RNA সৃষ্টির সকল উপাদান এই G1 ধাপে সৃষ্টি হয়। এবং
এস ধাপে কি হয়, এস ধাপে মোট সময়ের 30 থেকে 50% ব্যয়িত হয় এবং এখানে মূলত ডিএনএ প্রতিলেপন সম্পন্ন হয়। এবং 3 নম্বরে ছিল জি2 ধাপ এবং সেখানে কি হতো S4 সিনথেসিস, এবং জি2তে যাও তখন মোট সময়ের 10 থেকে 20 ভাগ সেখানে ব্যবহৃত হয় এবং সেখানে মাইক্রোটিউবুল পদার্থ সৃষ্টি হয় যা দিয়ে পরবর্তীতে স্পিন্ডল তন্তুর সৃষ্টি ঘটে এবং এ পর্যায়ে একটি সেন্ট্রোসোম দুটি সেন্ট্রোসোমে বিভক্ত হয়। এবং তোমরা তাহলে অবশ্যই বুঝতে পারলে যে ইন্টারফেস জিনিসটা কি। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে কোষের ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস।